হে এভরিওয়ান, আজকে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে 4 নম্বর ক্লাস। এই ক্লাসের মধ্যে দিয়ে আমরা আগামী যে এক্সামগুলো আসছে, যেমন ঝাড়খণ্ড টেট, তারপরে বিহার স্টেটের যেটা মেন এক্সাম বাকি রয়েছে, তারপরে আমাদের SLST 3, তারপরে SSC যতটা ওয়ান ডে এক্সামগুলো হয়, এবং তার সঙ্গে সঙ্গে WBPSC, তারপরে ANM GNM, এই সমস্ত এক্সামে যে ইংরেজিগুলো আছে এবং গ্রামারের কোন কোন পার্টিকুলার বিষয়ের উপর কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো নিয়ে আমরা এখানে প্রত্যেকদিন 5টা রুলস নিয়ে আলোচনা করি, এবং ওই 5টা রুলসের উপর ভিত্তি করে কোনটা অলরেডি এক্সামে চলে এসছে সেটা নিয়ে আমরা এখানে ডিসকাশন করছি খুব সহজ উপায়। তো আজকে আমাদের ডিসকাশন রয়েছে রুল নাম্বার 16, তো মানে 1 to 15 আমাদের হয়ে গেছে এর আগে 3টা ক্লাসে। যারা যারা ক্লাসটা অ্যাটেন্ড করেন অবশ্যই অ্যাটেন্ড করবা, ঠিক আছে? তো আজকে আমাদের যেটা ইউজ রয়েছে যে মেজরিটি কিভাবে আমরা ইউজ করব, মেজরিটি ওয়ার্ডটাকে আমরা কিভাবে ইউজ করব। তো বেসিক্যালি দেখো, এখানে ইংরেজি এক্সপ্লানেশন দেওয়া আছে, তার সঙ্গে বাংলা এক্সপ্লানেশন দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিও। আমি এখানে খুব সহজভাবে শর্টকাটে তোমাকে বুঝাচ্ছি। তো এখানে দেখো, মেজরিটি যে ওয়ার্ডটা আছে, এই মেজরিটি ওয়ার্ড নিজে কিন্তু একটা সিঙ্গুলার ওয়ার্ড, মানে সিঙ্গুলার বলতে সিঙ্গুলার নাউন, ঠিক আছে? যদি এ সিঙ্গুলার নাউন হয় তাহলে নিশ্চয়ই কী নেবে, এরপরে ভাবকে সবসময় সিঙ্গুলার ভার্ব নেবে, তাই না? তো ওটাই হয়েছে। দেখো যে 1 নম্বর ইউজটা দেখো, মেজরিটি মানে বেশিরভাগ, অ্যাগ্রিজ, এখানে এস লাগানো আছে কেন, এখানে এস কেন লাগানো আছে, এখানে এস কেন লাগানো আছে, কেন এই মেজরিটিটা সবসময় সিঙ্গুলার হিসাবে আমরা ট্রিট করেছি, ঠিক আছে? এটা আমাদের সিঙ্গুলার। যদি মেজরিটি সিঙ্গেল ওয়ার্ড বসে, যে দেখো এই অ্যাগ্রি যদি ভার্ব হয় তাহলে এর সাবজেক্ট কোনটা, শুধু মেজরিটি, তাহলে কী হবে, শুধু মেজরিটি বসলে ওটাকে কী হিসাবে ট্রিট করবো আমরা, শুধু সিঙ্গুলার নাউন হিসাবে ট্রিট করব, ঠিক আছে? তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, এটা একটা জিনিস। এবার যদি হয় যে মেজরিটি অফ দিয়ে যদি তার পরবর্তীতে যে নাউনটা বসবে সেই নাউনটা সবসময় আমরা কী নিব, সবসময় আমরা প্লুরাল কাউন্টেবল নাউনকে নিব, ঠিক আছে? যখন আমরা মেজরিটি অফ দিয়ে যখন কোনো বাক্য শুরু করব, তো তারপরে যে নাউনটা নিব সেই নাউনটা কী নিব, প্লুরাল কাউন্টেবল নাউন। এবার যখনই প্লুরাল কাউন্টেবল নাউনটা নিলাম তখন ভার্ব হিসাবে আমাদের কী বসে যাবে, প্লুরাল ভার্ব বসবে, ঠিক আছে? তো এখানে দেখো, এটা আমাদের একটা করে দেওয়া হয়েছে উদাহরণে, দেখো ভালো করে, যে দেখো মেজরিটি অফ, আগেটা দেখো, মেজরিটি অফ এমপ্লয়িজ, দেখো এই যে এমপ্লয়িজ আমরা নিয়েছি, এই এমপ্লয়িজটা আমরা কী করেছি, এই এমপ্লয়িজটা দেখো আমরা প্লুরাল নিয়েছি, তাই না? এই যে মেজরিটি অফের পরবর্তী যে নাউনটা এসছে সেই নাউনটা সবসময় প্লুরাল কাউন্টেবল নাউন এসছে, ঠিক আছে? তাহলে এরপরে যে ভার্বটা আমরা নিয়েছি সেই ভার্বটা দেখো কী নিয়েছি, সেই ভার্বটা আমরা প্লুরাল ভার্ব নিয়েছি, ঠিক আছে? তাহলে বোঝা গেল মেজরিটি নিজে একজন সিঙ্গুলার নাউন। তো মেজরিটি যদি সাবজেক্ট হিসাবে আসে, তো ও সবসময় সিঙ্গুলার ভার্বকে নেবে, ক্লিয়ার? আর মেজরিটির সঙ্গে যে নাউন বসবে সেই নাউনটা সবসময় কী হবে, প্লুরাল কাউন্টেবল নাউন হবে, আর প্লুরাল কাউন্টেবল নাউন হলে কী হবে, ওটা প্লুরাল ভার্ব হবে। তাহলে ক্লিয়ার? তাহলে ইনকারেক্ট ইউজে আমরা কী দেখব, ইনকারেক্ট ইউজে আমরা দেখব কী বলতো, যে মেজরিটি অফের সঙ্গে কোনো দিন সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসবে না, তারপরে মেজরিটি অফের সঙ্গে কোনো দিন আনকাউন্টেবল নাউন বসবে না, ঠিক আছে? কেন, মেজরিটির পর যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসে তাহলে আমাকে সিঙ্গুলার ভার্ব নিতে হবে, তার আনকাউন্টেবলটা আমরা সিঙ্গুলার নাউন হিসেবে ট্রিট করি, তাহলে আমাকে সিঙ্গুলার ভার্ব নিতে হবে, তাহলে এগুলো আমার বসবে না, ঠিক আছে? এর আগের ক্লাসে আমরা কী করেছিলাম, আমরা পার্সেন্টেজ নিয়ে আলোচনা করেছিলাম, যে পার্সেন্টেজ এবং পার্সেন্ট এই দুটো ওয়ার্ড আমাদের যদি সাবজেক্টের মধ্যে পাই তারপরে কীভাবে ভার্বটা কোন ভাবটা নিবে আর কি, তাই না? তো আমরা এখানে এটাকে সাথে নিয়ে শিখি যাতে আমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়, ঠিক আছে? তো আজকে আমরা ধরো এটাকে আমরা একটু সাথে নিচ্ছি, ঠিক আছে? সাথে বলতে এই দেখো, আমি লিখলাম যে মেজরিটি ভার্সেস পার্সেন্টেজ, তার সঙ্গে ধরো পার্সেন্ট, ঠিক আছে? দেখো, তো ভেবে রাখো, এর আগে মেজরিটি নিয়ে আলোচনা করলাম। মেজরিটি কি বললাম, মেজরিটি এর নিজে একজন সিঙ্গুলার নাউন, তো এর নিজে যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে সিঙ্গুলার ভার্বকে নিবে। ঠিক এখানেও দেখো, পার্সেন্টেজ নিজে একজন সিঙ্গুলার নাউন, তাহলে এ কী নেবে, সিঙ্গুলার ভার্বকে নেবে, ক্লিয়ার? এবার বিষয়টা হচ্ছে যে
আমরা এখানে কি দেখলাম যে মেজরিটির সঙ্গে সবসময় দেখো কি আছে, প্লুরাল কাউন্টেবল নাউন বসছে, তাই না? একটা আমরা দেখলাম না এখানে, দেখো যে এই যে 2 নম্বর দেখো এখানে যেটা আমরা যে মেজরিটি অফ দ্য এমপ্লয়িজ। আচ্ছা আমি একটা উদাহরণ দিই, দেখো মেজরিটি, আমি একটা উদাহরণ দিতে যাই যে মেজরিটি অফ বয়েজ দেখো আর অ্যাবসেন্ট, ঠিক আছে? তো মেজরিটি সবসময় সাথে কাকে নিবে, প্লুরাল কাউন্টেবল নাউনকে নিবে। কিন্তু এখানে যেটা পার্সেন্টেজ আছে, তো আমরা পার্সেন্টেজ বা পার্সেন্ট বলি, তো পার্সেন্ট সব কী নিবে বলো তো, যে এ সিঙ্গুলার কাউন্টেবল নাউনকেও নিতে পারে, ঠিক আছে? যেমন বলা যেতে পারে আর কি, যে 25% অফ ওয়াটার ইজ মিক্সড উইথ দিস মিক্সচার। সাপোজ একটা আমি উদাহরণ দিলাম, দেখো আমি পার্সেন্ট কি নিয়েছি তাই না, 25%, কিন্তু তারপরে আমরা কাউকে নিয়ে নিচ্ছি বলতো, আমরা সিঙ্গুলার নয়, এটা তো সিঙ্গুলার বলবো না, এটাকে আমরা আনকাউন্টেবল নাউন বলবো, ঠিক আছে? সিঙ্গুলার নাউন থাক বা আনকাউন্টেবল নাউন থাক, ট্রিট তো একই রকম হবে। আনকাউন্টেবল নাউনকে আমরা সিঙ্গুলার হিসেবে ট্রিট করি, তাই না? তাহলে এখানে কি এসে, এখানে কিন্তু আমাদের দেখো ইজ এসছে, সিঙ্গুলার এসছে, ঠিক আছে? তারপরে দেখো আমরা যদি এই পার্সেন্ট আছে, এই পার্সেন্টের সঙ্গে যদি আমরা প্লুরাল কাউন্টেবল নাউন যদি ব্যবহার করি বা ব্যবহার করা যায়, তাহলে আমাদের কি বসবে, তাহলে আমাদের প্লুরাল ভার্ব বসবে, ঠিক আছে? উদাহরণ নেওয়া যাক, আমরা যদি এই ওয়ার্ড সেন্টেন্সকে যদি বলতে যাই, 25% অফ বয়েজ 25% অফ বয়েজ আর ধরো অ্যাবসেন্ট, এরকম করা যাবে। দেখো তাহলে মেজরিটির ক্ষেত্রে কি দেখলাম, ও শুধুমাত্র প্লুরাল কাউন্টেবল নাউনকে নিচ্ছে, ও সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে নিচ্ছে না, আর সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে আনকাউন্টেবল নাউনকে ও নিচ্ছে না, তাই না? কিন্তু পার্সেন্টেজের ক্ষেত্রে কী হচ্ছে, পার্সেন্টেজের কারণে পার্সেন্টেজ দুটোকেই নিচ্ছে। সিঙ্গুলারকে নিলে কী হচ্ছে, সিঙ্গুলারকে নিলে সিঙ্গুলার ভার্ব নিচ্ছে, আবার প্লুরাল কাউন্টেবল নাউনকে নিলে কী নিচ্ছে, প্লুরাল ভার্ব নিচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের মানে দুজনের মধ্যে তুলনা আর কি। তার সঙ্গে একটা জিনিস আর আমরা এখানে দেখব, যে একটা জিনিস খেয়াল করো তো, এটা আমি পার্সেন্টেজকে নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছি, তোমরা আগের ক্লাসটা অবশ্যই দেখবে। ওখানে দেখো পার্সেন্টেজ কথা যখন আসলো, এই 25%কে আমরা কীভাবে 25/100 এভাবে লিখতে পারি না? তা কাটাকাটি করলে কী হবে, 1/4। তো এটা কী হলো, একটা ফ্র্যাকশন হয়ে গেল না? যদি ফ্র্যাকশন হয়ে যায়, তো আমরা যদি সেন্টেন্সের মধ্যে ফ্র্যাকশন বোঝাই, তাহলে ফ্র্যাকশন বোঝালেও কী হবে, ওই একই নিয়ম খাটবে। তাহলে ফ্র্যাকশনের সঙ্গে যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে, তাহলে কী বুঝবে, সিঙ্গুলার ভার্ব বসবে, ঠিক আছে? আচ্ছা আবার যদি বলি যে তার সঙ্গে যদি প্লুরাল কাউন্টেবল নাউন থাকে, তো প্লুরাল ভার্ব বসবে, আর যদি আনকাউন্টেবল নাউন থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে। কেন, আনকাউন্টেবল নাউন আর সিঙ্গুলার কাউন্টেবল নাউন একই। এবার ফ্র্যাকশন তো আমি বললাম ভালো কথা, এটাকে 1:4 লেখা যায় না? তো 1:4 যখন লিখলাম তখন দেখো এটা রেশিও চলে আসলো না, তাই না? রেশিও তো সব তো ওর ধরো ওর মেন সোর্সটা কি, মেন সোর্স সব পার্সেন্টেজ থেকে আসছে। তো পার্সেন্টেজের যে নিয়ম ভ্যালু লাগু হচ্ছে, এখানে সেম নিয়ম লাগু হবে। তখন রেশিও বোঝালে, যদি সিঙ্গুলার কাউন্টেবল নাউন বোঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? যদি প্লুরাল কাউন্টেবল নাউন বোঝায় তাহলে প্লুরাল ভার্ব, আর যদি আমাকে বোঝায় আনকাউন্টেবল নাউন তাহলে আমাদের সিঙ্গুলার ভার্ব। তাহলে বোঝা গেছে মেজরিটি আর পার্সেন্টেজের মধ্যে যে কী মিল আর অমিল রয়েছে। আশা করি বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে তো আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, ঠিক আছে? তোমাদের অবশ্যই কোয়ারিগুলো পূর্ণ করার চেষ্টা করব। তারপরে দেখো আমাদের সেকেন্ড রুলসে আসি। সেকেন্ড রুলস দেখো, রুল নম্বর আমাদের রয়েছে রুল নম্বর 17। এখানে দেখো এ নাম্বার আর দা নাম্বার, এ দুটো কীভাবে আমরা সেন্টেন্সের মধ্যে ইউজ হয়। তো এখানে ডায়াগ্রামগুলো দেখানো হয়েছে। দেখো এ নাম্বার অফ যেটা আছে, এ সবসময় কাকে নিবে, প্লুরাল কাউন্টেবল নাউনকে নিবে। কিন্তু ইন্টারেস্টিংলি দা নাম্বার অফ এও প্লুরাল কাউন্টেবলকে নাউনকে নিবে, ঠিক আছে? এও প্লুরাল কাউন্টেবল নাউনকে নিচ্ছে, আর এ নাম্বার এও প্লুরাল কাউন্টেবল নাউনকে নিচ্ছে। দুজনেই সেম মানে প্লুরাল কাউন্টেবল নাউনকে নিবে। কিন্তু এখানে পার্থক্য কী বলতো, এ নাম্বার অফ সবসময় প্লুরাল ভার্বকে নিবে, কিন্তু দা নাম্বার অফ সবসময় সিঙ্গুলার ভার্বকে নিবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এখানে জানার বিষয় আর কি, ঠিক আছে? যখনই আমরা এ নাম্বার অফ বোঝাই তখন আমরা নির্দিষ্ট করে বোঝাই না, আমরা হয়তো বেশ কয়েকটা হিসাব বোঝাই। দেখো বেশ কয়েকটা, উদাহরণটা দেখো, এ নাম্বার অফ কার্স, ঠিক আছে? মানে এখানে আমি একটা কারকে নির্দিষ্ট করে বললাম না, আমি বেশ কয়েকটা কারের কথা বললাম। এ নাম্বার অফ কার্স, দেখো এ নাম্বার অফ ওয়ার্ড আছে, তার সঙ্গে প্লুরাল কাউন্টেবল নাউন আছে, কিন্তু ফলো কি করেছে, ফলো সবসময় প্লুরাল ভার্বকে করেছে, ঠিক আছে? আর 2 নম্বর দেখো, দা নাম্বার যেটা আছে ও প্লুরাল কাউন্টেবল নাউনকে ফলো করেছে, কিন্তু
এ কাকে নিয়েছে, এ সবসময় দেখো ইজ মানে সিঙ্গুলার ভার্বকে নিয়েছে। দা নাম্বার মানে আমি নির্দিষ্ট করে একটা নির্দিষ্ট পরিমাণকে বোঝাচ্ছি বলে এখানে দা নাম্বারের পরে প্লুরাল কাউন্টেবল নাউন বসবে ঠিকই, কিন্তু ও নিবে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, বোঝা গেছে? কারণ এখানে আমরা একটা হালকা করে আরেকটা বুঝি যে এ নাম্বার অফ, তারপরে এ ভ্যারাইটি অফ, তাহলে এ ভাস্ট ভ্যারাইটি অফ, এই সমস্ত ওয়ার্ড দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তো এরা সবসময় প্লুরাল কাউন্টেবল নাউনকে নিবে। ঠিক আছে, এবং ভার্ব হিসাবে ওরা প্লুরাল ভার্বকে নিবে। ক্লিয়ার? অন্যথায় আমরা যদি দেখতে যাই যে শুধু আমরা দা নাম্বারের কথা যদি উল্লেখ করতে যাই তো দা নাম্বার ও কী নিবে, ও কিন্তু প্লুরাল কাউন্টেবল নাউনকে নিবে, কিন্তু ওর সাথে সবসময় সিঙ্গুলার ভার্বকে নেই। ক্লিয়ার? এখানে একটা এক্সামে এসছে, দেখি কী হবে। দ্য নাম্বার অফ গেস্ট, তাই না? দ্য নাম্বার অফ গেস্ট, এই দুটো জিনিসটা দেখে একদম অ্যাকুরেট ইউজ হয়েছে। ইনভাইটেড টু দ্য পার্টি, ঠিক আছে, গেস্টরা যারা ইনভাইটেড টু দ্য পার্টি, কি দেখো দা নাম্বার যখন এসছে তখন এখানে আরটা কেটে কী হয়ে যাবে, ইজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তারপরে দেখো এটা আমাদের এক্সামে যে স্টেনোগ্রাফার এক্সাম এসছে, এটা এসএসসি স্টেনোতে এক্সেল ওয়ার্কিং। দেখো এ নাম্বার অফ পয়েন্টস, দেখো সেম এ নাম্বার অফ যে আমাদের ফ্রেজ রয়েছে ওটা সবসময় কাকে নিবে, প্লুরাল কাউন্টেবল নাউনকে নিবে। ঠিক আছে, নিয়ে নিয়েছে। এ নাম্বার অফ পয়েন্টস অফ রিজেম্বলেন্স বিটুইন দ্য অস্ট্রেলিয়ান অ্যান্ড দ্রাভিডিয়ান ল্যাঙ্গুয়েজ ইজ ডিসকভার্ড, দেখো এই ইজ তো হবে না, কেন? এ নাম্বার অফ সবসময় কাকে নিবে, প্লুরালকে নিবে, তাহলে এখানে হয়ে গেল কি আর। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লিয়ার হলো যে এ নাম্বার অফ, এ ভ্যারাইটি অফ, এ ভার্স ভ্যারাইটি অফ, এগুলো সব একই ইউজ। ঠিক আছে, তো এরা কাকে নিবে, প্লুরাল কাউন্টেবল নাউনকে নিবে, তার সঙ্গে প্লুরাল ভার্বকে নিবে। কিন্তু উল্টো পক্ষে দা নাম্বার এও প্লুরাল কাউন্টেবল নাউনকে নিবে, কিন্তু ও সবসময় কাকে নিবে, সিঙ্গুলার ভার্বকে প্রেফার করবে। এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো এক্সামে খুব আসে। আচ্ছা, তারপরে রুলস আমাদের কাছে, এবার রুলস নাম্বার কী আছে, রুলস নাম্বার আমাদের আছে 18, যে প্লেন্টি অফ। দেখো এখানে আমরা শিখব যে প্লেন্টি মানেও প্রচুর, আর এরপরে আমাদের কাছে দেখো, এরপরে আমাদের কাছে রয়েছে দেখো এ গ্রেট ডিল অফ, এই দুটোকে আমরা একই সঙ্গে শিখে বেশি মনে থাকবে। ঠিক আছে, তো আমরা ধরো আমি এপারে লিখলাম এ প্লেন্টি অফ, আর এখানে লিখলাম এ গ্রেট ডিল অফ। ঠিক আছে, দুটো মানই একই, দুটো মানই একটা বড় সংখ্যায় বোঝায়, একটা লার্জ কোয়ান্টিটিতে বোঝায়। কিন্তু এখানে দেখো এ প্লেন্টি অফ যে ওয়ার্ডটা আছে, দেখো এ প্লেন্টি অফ ওয়ার্ডের সঙ্গে প্লুরাল কাউন্টেবল নাউনও বসতে পারে অথবা আনকাউন্টেবল নাউনও বসতে পারে। ঠিক আছে, কিন্তু কিন্তু এর সঙ্গে কোনোদিন সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসবে না। ঠিক আছে, মনে থাকবে কি বললাম, এ প্লেন্টি অফ যে ফ্রেজটা আছে এর সঙ্গে প্লুরাল কাউন্টেবল নাউন বসবেই, তার সঙ্গে আনকাউন্টেবল নাউনও বসতে পারে। যদি এ প্লেন্টি অফ প্লুরাল কাউন্টেবল নাউনের সঙ্গে বসে তো ও সবসময় কী নেবে, প্লুরাল ভার্বকে নেবে। ঠিক আছে, কাউন্টেবল না গণা যাবে, প্লুরাল কাউন্টেবল নাউন। ঠিক আছে, আর এটা আনকাউন্টেবল নাউন মানে কি, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার নাউন হিসাবে ট্রিট হয়, তাই না? তো যদি এ প্লেন্টি অফ আনকাউন্টেবল নাউন থাকে তো এর সঙ্গে সিঙ্গুলার ভার্ব বসবে। ঠিক আছে, কিন্তু এক্সামে আমাদের বেশিরভাগ দিবে কি, যে এ প্লেন্টি অফ দিয়ে সিঙ্গুলার কাউন্টেবল নাউন দিয়ে দিবে। তো এটা আমাদের খেয়াল রাখবে। তোমরা হয়তো বুঝতে পারবে যে এ প্লেন্টি অফ আনকাউন্টেবল নাউনের পরে সিঙ্গুলার ভার্ব তো নিচ্ছে বটে, কিন্তু এ প্লেন্টি অফ সিঙ্গুলার কাউন্টেবল ভার্বের কে সাথে নিয়ে সিঙ্গুলার ভার্ব কোনোদিনই নিবে না, কেন সিঙ্গুলার কাউন্টেবল নাউনকেই তো ও নিচ্ছে না, তাই না? এটা খেয়াল রাখবে। আর গ্রেট ডিলের ক্ষেত্রে কী বলতো, এই গ্রেট ডিলের ক্ষেত্রে তো মনে রাখবে এ শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের সঙ্গে আসে। ঠিক আছে, কী বললাম, শুধুমাত্র আনকাউন্টেবল। তো শুধুমাত্র আনকাউন্টেবল যদি নাউনের সঙ্গে আসে তাহলে এই আনকাউন্টেবলকে আমরা কী হিসাবে দিচ্ছি, সিঙ্গুলার নাউন হিসাবে ট্রিট করি, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। ঠিক আছে, দুটো পার্থক্য বুঝতে পেরেছো। এ প্লেন্টি অফ কোনোদিন সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে নিবে না, এ গ্রেট ডিলও নিবে না। কিন্তু এ প্লেন্টি অফ প্লুরাল কাউন্টেবল নাউনকে নিয়ে নিবে, কিন্তু এ প্লেন্টি অফ প্লুরাল কাউন্টেবল নাউনকে নিয়ে নিবে, কিন্তু এ গ্রেট ডিল অফ প্লুরাল কাউন্টেবল নাউনকে নিবে না, অনলি আনকাউন্টেবল নাউনকে নিবে। ঠিক আছে, এবার উদাহরণ দেখো, এ প্লেন্টি অফ স্টুডেন্টস, দেখো এটা কি আছে, প্লুরাল কাউন্টেবল নাউন, স্টুডেন্ট গণা যাবে তো, তাহলে দেখুন কী নিয়েছে, প্লুরাল ভার্ব নিয়েছে। ঠিক আছে, আর পার্টিসিপেন্ট ইন দ্য ইভেন্ট। তারপর 2 নম্বর দেখো প্লেন্টি অফ ফ্রেশ ওয়াটার, এটা তো আনকাউন্টেবল নাউন, তাই না? এখানে কী নিয়েছে, ইজ নিয়েছে। বুঝে গেল? আশা করি বুঝতে পেরেছো এটা। তারপরে দেখো ইনকারেক্ট ইউজটা, দেখো ইনকারেক্ট ইউজটা আমাদের দেখো, তো এখানে ইনকারেক্ট আমাদের ইউজটা আছে যে দেখো যে প্লেন্টি অফ টিচার, এই যে টিচার তো কাউন্টেবল নাউন, তাই না? টিচার তো কাউন্টেবল নাউন, তো ও কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তো সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে ও সাথে নিচ্ছে না। তখন এটা দেখো এটা কী করেছে, এটাকে আমাকে ভুল দেখিয়ে দিয়েছে। আশা করি বুঝতে পারছো। এবার এ গ্রেট ডিলে আসো। এবার এ গ্রেট ডিলে কী বললাম, যে আমরা বললাম যে এ গ্রেট ডিলে কী হচ্ছে, যে এ গ্রেট ডিল যে ওয়ার্ডটা আছে এর মানেও অনেক। ঠিক আছে, এ সবসময় কাকে নিবে, আনকাউন্টেবল নাউনকে নিবে। ঠিক আছে, দেখো সি পজেসেস এ গ্রেট ডিল অফ নলেজ, দেখো নলেজটা কি, আনকাউন্টেবল নাউন,
ঠিক আছে। দেখো এ গ্রেট ডিল অফ মানি, মানিটা কি, মানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তুমি বলে না স্যার মানি তো আমরা গুনতে পারি না, যেটা গুনতে পারি সেটা হচ্ছে কারেন্সি, তুমি টাকাটা গুনতে পারছো, কিন্তু মানি মানে হচ্ছে ওয়েলথ, সম্পদ। তোমার কাছে কারেন্সি আছে বলে তোমার কাছে ওয়েলথ আছে, সম্পদ আছে, ঠিক আছে। এই সম্পদকে আমরা অ্যাগ্রিগেট ফর্মে আমরা বলি এর কাছে সম্পদ আছে, এটা গোনা যায় না, ঠিক আছে। এবার দেখো, তো দেখো এ গ্রেট ডিল অফ মানি, দেখো আনকাউন্টেবল নাউন, এটা কী নিয়েছে, সিঙ্গুলার ভার্ব নিয়েছে, ঠিক আছে। তারপরে এখানে কি জানতে পারলাম, আমরা জানতে পারলাম যে এ গ্রেট ডিল যে সেন্টেন্সে বসছে সেই সেন্টেন্সে সিঙ্গুলার ভার্ব ছাড়া কোনো ভার্বকে ফলো করবে না, কেন ও তো আনকাউন্টেবল নাউনকে নিচ্ছেই। তো আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার নাউন সহ ট্রিট হয়, আর সিঙ্গুলার নাউন সবসময় কাকে নিবে, সিঙ্গুলার ভার্বকে নিবে। তো আমরা ভেবে নিলাম যে যেখানে এ গ্রেট ডিল যেখানে বসবে সেখানে শুধুমাত্র সিঙ্গুলার ভার্বকেই আমরা পাবো। দেখো একটা এক্সামে এসছে, মাল MTS এক্সামে এসছে, দেখো আই রিড এ গ্রেট ডিল অফ বুকস, দেখো বুকস তাহলে কি প্লুরাল কাউন্টেবল নাউন কোনোদিনই বসবে না, তাই না। তাহলে কী বসবে, আমাদের সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসবে। তাহলে দেখো এটা আমাদের এই জায়গাতে আমাদের ভুল রয়েছে, 3 নম্বরে আমাদের ইরর রয়েছে। আশা করি বুঝতে পেরেছো এটা, ঠিক আছে। তারপরে দেখি আমাদের কাছে কী রয়েছে। তারপর দেখো মোর দ্যান, দেখো এটা নিয়ে এর আগে ক্লাস আমরা আলোচনা করেছিলাম, যেটা আমাদের সাবধানে পড়ার বিষয় কি, মোর দ্যান অন। এই যে অন, মোর দ্যান অন, এই অনের পরে সবসময় কী নেবে, সিঙ্গুলার নাউনকে নিবে, তাই না। তো সিঙ্গুলার নাউনকে নিবে, তো আমরা দেখব যে শুধুমাত্র মোর আছে, মোর দ্যান, ঠিক আছে, মোরের এখানে কিচ্ছু নাই। তার মানে আমরা কী দেখো, এখানে দেখো পাশেটা দেখো মোর প্লুরাল ফর্ম নাউন আছে, তো এখানে কি প্লুরাল ভার্বকে নিয়েছে, এখানে মোরের পরে কিচ্ছু নাই, তারপরে শুধুমাত্র দ্যান আছে, দ্যানের পরে ওয়ান স্টুডেন্ট আছে, ঠিক আছে, স্টুডেন্ট আছে বা সিঙ্গুলার নাউন আছে, ঠিক আছে। ওখানে কী নিয়ে দেখো সিঙ্গুলার ভার্বকে নিয়েছে। তো এইটুকু মনে থাকবে, আশা করি এইটুকু তোমাদের মনে থাকার কথা কি, যে এখানকার মেকানিজমটা কি, যে মোর দ্যান, ঠিক আছে, এটা পরীক্ষাতে আসে, দেখো মোর দ্যান প্লাস মোর প্লুরাল নাউন প্লাস দ্যান, ঠিক আছে। এখানে দেখো তো মোর দ্যান ওয়ান প্লেয়ার, দেখো মোর দ্যান ওয়ান প্লেয়ার, তো আমরা এখানে মেন সাবজেক্ট ওয়ান প্লেয়ারকে নিয়েছি বলে দেখো এখানে সিঙ্গুলার ভার্ব হয়েছে। কিন্তু যখনই আমরা মোর প্লেয়ার্স যখন নিয়ে নেব, এখানে আমরা কী নিয়েছি, প্লুরাল নাউনকে নিয়েছি, তাহলে এই হিসাবে দেখো আমাদের কী হয়েছে, ভার্বটা প্লুরাল ভার্ব হয়েছে, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার হয়েছে। মোরের পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে প্লুরাল হেল্পিং ভার্ব বা প্লুরাল ভার্ব, আর মোরের পর যদি কোনো নাম নেই তাহলে দ্যানের পরে যেটা থাকবে, দ্যানের পরে তোমার যেটা যে নাউনের ফর্ম থাকবে সেই ফর্ম হিসাবে আমাদের কি হবে, সিঙ্গুলার ভার্ব প্লুরাল ভার্ব হবে, ঠিক আছে। তারপর এখানে একটা ব্যবহার আছে কি বলতো, এখানে একটা ব্যবহার রাখা আছে, ব্যবহারটা হচ্ছে কি বলতো, এ লট অফ বা লটস অফ, দুটোর মানি একই, দুটোর মানি আমরা একটা পরিমাণকে বোঝাই, তাই না। তবে আমরা কি খেয়াল রাখবো, যে হয় এ লট অফ ইউজ করব, আর না হলে লটস অফ ইউজ করব। ইনকারেক্ট ইজ এ লটস অফ, এটা কিন্তু আমাদের ইনকারেক্ট ইউজ, ঠিক আছে, ওটাই আছে। দেখো এ লট অফ সুগার ইজ রিকোয়ার্ড, দেখো এ লট অফ সুগার, এটা জিনিস আর বলতে ভুলে গেলাম, দেখো এ লট অফ হোক বা লটস অফ হোক, এর সঙ্গে সিঙ্গুলার নাউন থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, এর সঙ্গে যদি প্লুরাল নাউন থাকে, কাউন্টেবল নাউন থাকে তাহলে প্লুরাল ভার্ব, ঠিক আছে। দেখো তাহলে সুগার সিঙ্গুলার হিসাবে নিয়েছি আমরা আনকাউন্টেবল, তাহলে এখানে ইজ সিঙ্গুলার ভার্ব। তাহলে দেখো লটস অফ, ঠিক আছে, লটস অফ ক্যান্ডিজ, দেখো এই লটস অফের পরিবর্তে আমি যদি এখানে এ লট অফ লিখি তবুও ঠিক, ঠিক আছে। তো এ লট অফ ক্যান্ডিজ আর ডিস্ট্রিবিউটর, ঠিক আছে, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের 5টা নিয়ম, এবং এর উপর ভিত্তি করে যেটা পরীক্ষায় আমাদের বেশি আসে সেটা নিয়ে আলোচনা করলাম। এখানে কিছু ইনকারেক্ট ইউজও দেওয়া হয়েছে। আমি চাইছি যে তোমরা এই পিডিএফটা অবশ্যই সংগ্রহ করো, এবং ডিটেলসে যেগুলো মানে লেখা আছে এই লেখাগুলো অবশ্যই পড়ো। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও।